ওয়েলকাম মিশন অপশনাল অ্যানথ্রোপোলজি ইউটিউব চ্যানেল। আমরা সত্যি খুব করুণ সময়ের মধ্যে দিয়ে জীবনযাপন কাটাচ্ছি। আমার অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে স্যার মেন্স হবে তো, রিক্রুটমেন্ট কি আর হবে স্যার, এই সময় কিভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করব। আমি এই বিষয়ে স্পষ্ট করতে চাই, প্রিলিম যখন দিয়েছো, কাট অফ যদি মিট করো তাহলে মেন্সের উইন্ডো কিন্তু খুলে যাবে, তখন তুমি প্রিপেয়ার থাকবে তো। তাই কনসেন্ট্রেট করে আমাদেরকে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের পরিচয়। আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম যে মেন্সের কথা মাথায় রেখে সিলেবাস বেস করে কতগুলি সিলেক্টেড টপিক নিয়ে আলোচনা করব। তাই আজকে আমি চলে এসেছি পেপার 2 এর এভলিউশন অফ ইন্ডিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন চ্যাপ্টার থেকে মেসোলিথিক এবং নিওলিথিক কালচার নিয়ে আলোচনা করতে। আমরা আগেই পেপার 1-এ এই লিথিক এজগুলি সম্পর্কে পরিচিত হয়েছি, যেমন প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক ইত্যাদি এজগুলি। সিমিলার ভাবে এদেরকে আমরা কালচারও কিন্তু বলে এসেছি। কিন্তু এদেরকে কেন আমরা কালচার বলেছি, এই বিষয়টি বুঝতে আমি বিখ্যাত নৃবিজ্ঞানী ক্লড লেভি-স্ট্রসের একটি উক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তিনি বলেছেন, হিউম্যান বিং ট্রান্সফর্ম নেচার ইনটু কালচার, র ফুড ইজ নেচার অ্যান্ড কুকড ফুড ইজ কালচার। এখান থেকে স্পষ্ট যে প্যালিও, মেসো, নিও প্রত্যেক ক্ষেত্রে কমন যেটা রয়েছে সেটা লিথিক অর্থাৎ র ফুড অর্থাৎ স্টোন। এই ন্যাচারাল অবজেক্টকে মানুষ বিবর্তনের সাথে সাথে ট্রান্সফর্ম করেছে নিজের প্রয়োজনার্থে, অর্থাৎ হান্টিং এর ক্ষেত্রে, আত্মরক্ষার্থে, অর্থাৎ কুকড ফুডে, বলতে পারো টুলসে। তাই স্টোনকে টুলসে পরিবর্তিত করাই হচ্ছে সংস্কৃতির পরিচয়, যেটি হলো মানব সংস্কৃতির সূচনাকাল। এবং এই সূচনা ঘটেছিল প্লিস্টোসিন যুগে, যার প্রভাব হলোসিন যুগেও পড়েছে। এবং এই হলোসিন যুগের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি আমরা লক্ষ্য করি সেটা হলো মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, এছাড়াও মেটাল এজগুলি। এবং এর বিস্তার পৃথিবীর সমগ্র অংশে লক্ষ্য করা যায়, তেমনি ভারতেও এর বিস্তার ঘটেছে। এবং এই মেসোলিথিক অর্থাৎ মাইক্রোলিথ এজের আবির্ভাব ভারতে হলোসিন যুগের 15,000 বিপি থেকে 6,000 বিপিতে লক্ষ্য করা গেছে, যেখানে আবহাওয়াটা ছিল বিকেম ওয়ার্ম অর্থাৎ উষ্ণ আবহাওয়ায় পরিবর্তিত হচ্ছে। তুষার যুগের শেষার্ধে শীতল আবহাওয়া পরিবর্তিত হয়ে নাতিশীতোষ্ণ জলবায়ুর এখানে আবির্ভাব ঘটছে। একই রকম ভাবে নবপ্রস্তর যুগের সংস্কৃতির সময়কালও এই হলোসিন যুগ, যেখানে কিন্তু ওয়েদারটা অনেকটাই শুষ্ক এবং টাইম স্প্যান 7,000 বিসি থেকে 17,000 বিসিই পর্যন্ত। এখানে একটি প্রশ্ন হতে পারে, মেসোলিথিকে বিপি লিখলাম কিন্তু নিওলিথিকে বিসিই লিখলাম কেন? তাই আমি কয়েকটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দিতে চাই, যেমন বিসি, বিসিই ও বিপি। আমরা জানি জেসাস ক্রাইস্টের জন্মপূর্ব অর্থাৎ বিফোর ক্রাইস্ট ধরা হয়, তেমনি জন্ম পরবর্তী এডি বা অ্যানোডিমনি ধরা হয়, যেটি ইউরোপের বিশেষভাবে প্রচলিত এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটাকে ব্যবহার করে থাকে। বাট সেকুলার ভাবে বর্তমানে এটিকে পলিটিক্যালি কারেক্ট করা হয়, অর্থাৎ এডিকে করা হয় সিই মিনস কমন এরা, এবং বিসিকে করা হয় বিসিই অর্থাৎ বিফোর দ্য কমন এরা। তাই খ্রিস্টপূর্ব 7,000 থেকে 1700 বিসিই হলো বিফোর দ্য কমন এরা। আর বিপির ক্ষেত্রে ক্যালকুলেশনটা বর্তমানের সময়কাল কিন্তু ইনক্লুড করা রয়েছে, অর্থাৎ 2000 সাল ইনক্লুড রয়েছে। অর্থাৎ 15,000 বিপি থেকে 6,000 বিপির যে বিস্তার, সেখানে যদি আমরা দেখি এর চলেছিল, অর্থাৎ 6,000 বিপিকে আমরা যদি কনভার্ট করি বিসিইতে, তাহলে আমরা 4,000 বিসি বলতে পারি। এবার আসা যাক
নবপ্রস্তরযুগীয় সাংস্কৃতিক ক্ষেত্র বা সাইটের দিকে বা আমাদের সাইটগুলির দিকে। এই নব্য ও মধ্য দুটি ক্ষেত্রেই একটি সংস্কৃতির সামঞ্জস্যতা রয়েছে এবং এই সামঞ্জস্যতা শুরু হয়েছিল মধ্যপ্রস্তর সময়কাল থেকে। মধ্যপ্রস্তরের ক্ষেত্রে ফার্স্ট ডিসকভার হয়েছিল কার্লাইল, অর্থাৎ কার্লাইল করেছিল কাইমুর রেঞ্জ থেকে, যেটা বিন্ধ্যান হিল থেকে, এমপির বিন্ধ্যান হিল থেকে। পরবর্তীতে লাংনাজ একটি ইম্পর্টেন্ট সাইট, এবং যেটিকে আবিষ্কার করেছিল সাংকালিয়া। এ লার্জ নাম্বার অফ বিগ ফ্লেক এবং ব্লেড টুলস এখানে পাওয়া গেছিল এবং স্ক্রেপার, বিউরিন, লুনেট, ট্র্যাপি যেখানে আবিষ্কৃত হয়েছে। এছাড়াও ভীমবেটকা একটি বিশেষ নবপ্রস্তরযুগীয় সাংস্কৃতিক ক্ষেত্র এবং এই ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো যে কি এটি একটি লার্জেস্ট স্টোন হাউস হিসেবে পরিচিত এবং নামকরণটা হয়েছে বৈঠক মিন্স বেটকা, অর্থাৎ বেটকা মিন্স বৈঠক, এবং যেটি মহাভারতের শক্তিশালী পাণ্ডব অর্থাৎ ভীমের বৈঠক, ভীম বেটকা। এবার আদমগড় অর্থাৎ ডিসকভার বাই আর.ভি. যোশী, যেখানে প্রচুর পরিমাণে পয়েন্ট এবং ব্লেড আবিষ্কৃত হয়েছে। একই রকম ভাবে রেণুগুন্টা এবং বীরভানপুরেও আমাদের এই মেসোলিথিক সাইটগুলি আবিষ্কৃত হয়েছে। নবপ্রস্তরযুগীয় সংস্কৃতির ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু কৃষ্ণস্বামী নিওলিথিক সাইটকে 4টে জোনে বিভক্ত করেছি, অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়া বুরজাহাম, ওয়েস্টার্ন সেন্ট্রাল ইন্ডিয়া মালওয়া, ইস্ট ইন্ডিয়াতে চিরান মঙ্গলকোট রয়েছে এবং সাউথ ইন্ডিয়াতে টেকালকোন্ডা রয়েছে, নাগার্জুনকোন্ডা এবং ব্রহ্মগিরি রয়েছে। বাট ওল্ডেস্ট নিওলিথিক সাইট যদি আমরা দেখি তাহলে আনডিভাইডেড ইন্ডিয়ার মেহেরগড়, যেখানে ফার্স্ট ফার্মিং লক্ষ্য করা গেছিল, যেটি বর্তমানে বালুচিস্তানের কোয়েটাতে অবস্থিত। এবার আসা যাক এই সাংস্কৃতিক কালগুলির টুলস এবং টেকনোলজির পর্যায়ে। টুলস এবং টেকনোলজি আমরা পেপার 1-এর টাইপোলজি সেকশনে আমরা পড়েছি, যেখানে ডিফারেন্ট মডিফাইড টেকনোলজি আমরা পেয়েছি, যেমন লেভেল রেশিও রয়েছে, স্টেপ ফ্লেকিং রয়েছে, প্রেসার ফ্লেকিং রয়েছে, ফ্লুটিং রয়েছে। সেই প্রেসার ফ্লেকিং এর ব্যবহার এই মধ্যপ্রস্তরীয় সংস্কৃতিতে সর্বাধিক আবিষ্কৃত হয়েছে এবং এখানে যে টুলসগুলো আবিষ্কৃত হয়েছে যেগুলিকে বলা হয় মাইক্রোলিথ টুলস, যেগুলি there are two types, জিওমেট্রিক শেপ এবং নন জিওমেট্রিক শেপ। জিওমেট্রিক শেপের ক্ষেত্রে আমরা দেখে থাকি ব্লেড, লুনেট, ট্র্যাপিজ, এবং নন জিওমেট্রিকে স্ক্রেপার রয়েছে, বিউরিন রয়েছে, এটসেট্রা। টুলসগুলির ফাইনাল ফিনিশিং এর ক্ষেত্রে করা হতো চাপ দিয়ে প্রথমে শল্ক তোলা হতো এবং সেই শল্কের পার্শ্ব কিনারা বরাবর দণ্ড দিয়ে, অর্থাৎ প্রস্থদণ্ড বা অস্থিদণ্ড দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র রিফ্লেকিং করা হতো এবং এই রিফ্লেকিং এর ফলে যে আয়ুধের পার্শ্ব বরাবর যে আকৃতি সৃষ্টি হতো, যেটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল শেপড। আরো কনস্ট্রাক্ট ওয়েতে আমরা টুল টেকনোলজি দেখেছি নব্য প্রস্তর সংস্কৃতির ক্ষেত্রে এবং এই নব্য প্রস্তর সংস্কৃতিকে বলা হয় কন্ট্রোল ফ্লেকিং এবং গ্রাইন্ডিং পলিশিং টেকনোলজির সময়কাল, কারণ আয়ুধগুলি অত্যন্ত পলিশ এবং ধারালো ছিল এবং এখানে যে কমন টুলস সেটা হচ্ছে সেল্ট এবং চিজেল, যেটা তৈরি হতো ব্যাসাল্ট এবং কোয়ার্টজাইট শিলা দ্বারা। এছাড়াও লিপ পয়েন্ট রয়েছে, অল রয়েছে, লুনেট রয়েছে, স্ক্রেপার রয়েছে। এটি কিন্তু বিশেষ আবিষ্কৃত টুলস। ব্রহ্মপুত্র ভ্যালি কনসিস্ট অফ 6 বেসিক টাইপ অফ সেল্ট, যেখানে আমাদের রিং স্টোন রয়েছে, আবার বুরজাহাম থেকে রিং স্টোনের পাশাপাশি বোন টুলও আবিষ্কার হয়েছে, যেমন পয়েন্ট, হারপুন হেড, নিডল, অল, অ্যারো হেড, এটসেট্রা। একই রকম ভাবে আমরা যদি আর্ট এবং কালচার নিয়ে আলোচনা করি, এই মেসোলিথিক
এবং নিওলিথিকে, তাহলে দেখবো মেসোলিথিক সময়কাল আমাদের থিঙ্কিং এবিলিটির সময়কাল, যেটাকে বলা হয় থিঙ্কিং ম্যান অ্যাপিয়ারেন্সের সময়কাল। অর্থাৎ হোমো স্যাপিয়েন্স তার চিন্তন ক্ষমতার বিস্তৃতি এই সময় লক্ষ্য করা গেছিল। অর্থাৎ আর্ট, মডিফাইড সাবসিস্টেন্স, বুরিয়াল প্রভৃতি ক্ষেত্রগুলি এই সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। নর্মদা ভ্যালিতে 600 রক শেল্টার আবিষ্কৃত হয়েছে। দ্যাটস দ্য রিজন নর্মদা ভ্যালি দ্য লার্জেস্ট রিপোজিটরি অফ মেসোলিথিক আর্ট। তেমনি ভীমবেটকা দ্য লার্জেস্ট স্টোর হাউস অফ স্টোন আর্ট। তাই এই স্থানটিকে দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দিয়েছে। এবং মডিফাইড দ্য সাবসিস্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই সময় প্রথমেই আমরা বললাম যে প্রচুর পরিমাণে বরফ গলনের ফলে জলাশয় সৃষ্টি হলো, এবং এই জলাশয়ের ফলে ফুড অর্থাৎ অ্যানিমাল ফুডের কিন্তু প্রাচুর্যতা বৃদ্ধি পেল। অর্থাৎ এই সময় ফিশিং করার যে প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং এছাড়া বন্যপ্রাণীদেরকে পোষ মানানো এই সময় একটা বিশেষ বৈশিষ্ট্য। নবপ্রস্তরযুগীয় সংস্কৃতির ক্ষেত্রে আমরা যদি দেখি, নবপ্রস্তরযুগীয় সংস্কৃতির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের এই সময়কালটি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি বিশেষ সময়কাল হিসেবে পরিচিতি লাভ করেছে। গর্ডন চাইল্ড এই অধ্যায়কে নিওলিথিক রেভলিউশন হিসেবে আখ্যা দিয়েছেন। এই সময়ের সেরামিক কালচার, নিওলিথিক আর্ট, কুকিং একটি বিশেষ নিদর্শন, যেখানে আশ্রমিকের কালচারের ক্ষেত্রে আমরা পিট ডুয়েলিং করছি, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় খনন করে সেখানে বসতি স্থাপন করছি। আমরা সেরামিক কালচারের ক্ষেত্রে পটারি তৈরি করছি, জার তৈরি করছি, আমরা বাটি তৈরি করছি, আমরা হাঁড়ি তৈরি করছি, এবং আমরা পরবর্তীকালে চাকার মাধ্যমে এই পটারি তৈরি হচ্ছে। আমরা নিওলিথিক আর্ট, অর্থাৎ নিওলিথিক আর্ট একটি বিশেষ বৈশিষ্ট্য, দ্য নিওলিথিক বুরজাম অ্যান এক্সেলেন্ট ইলাস্ট্রেশন অফ প্রিহিস্ট্রিক আর্ট অফ দ্য কাশ্মীর। যদি তুমি দেখো 48 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট এবং 47 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি পাথরের স্ল্যাবে শিকারের চিত্র খোদিত রয়েছে, যেখানে তুমি দেখতে পাবে একজন ধনুকধারী পশুর সামনে থেকে তীর নিক্ষেপ করছে, আর অপরজন পাশে থেকে পশুটিকে বর্ষাবিদ্ধ করেছে। অর্থাৎ দৈনন্দিন কার্যপ্রণালীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলায় এই সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও ফুড প্রোডাকশন আমাদের নবপ্রস্তরযুগীয় সংস্কৃতির বৈপ্লবিক পরিবর্তনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা বুরজাম থেকে বার্লি, গম, মুসুর ডাল প্রভৃতির প্রমাণ পেয়েছি। মহাগড় থেকে ধান, গম, বার্লি এবং এমনকি তিলের চাষের প্রমাণ পাওয়া যায়। নট অনলি দ্যাট, এ হাট ওয়াজ বিল্ড ফর কুকিং অ্যাট মহাগড়, এবং ডোমেস্টিকেশনও এখানে কিন্তু আবিষ্কৃত হয়েছে। সব মিলিয়ে নবপ্রস্তর একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। এবং আমাদের এই প্রস্তরযুগীয় সংস্কৃতির শেষ ধাপ হচ্ছে মৃতদেহ সৎকারের সংস্কৃতি, অর্থাৎ বুরিয়ালস, ফার্স্ট ডিসকভার্ড ফ্রম লাংনাচ, যেখান থেকে আমাদের মধ্যপ্রস্তরযুগীয় সংস্কৃতির মৃতদেহ সৎকারের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেল। এক্ষেত্রে আমরা দেখলাম লাংনাচের ক্ষেত্রে যে মুক্ত স্থানে কবরস্থ করার প্রবণতা, বাঘাইকরের ক্ষেত্রে, ইউপির বাঘাইকরের ক্ষেত্রে রক শেল্টার অর্থাৎ কেভের ভেতরেই কবরস্থ করার প্রবণতা আমরা পেয়েছি। মোর ইন্টারেস্টিং বুরিয়াল অ্যাট দ্য সারাই নারাই অ্যান্ড মদাহ, দ্য সাম বডিজ আর কেপ ডাবল বুরিয়াল ইন এ সিঙ্গেল পিট, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানের মধ্যে দুটি দেহকে একসাথে সৎকার করা। আরো কনস্ট্রাক্ট হইতে আরো সংস্কৃতির যে বৈশিষ্ট্য, সেই সংস্কৃতির বৈশিষ্ট্যকে নবপ্রস্তর যুগ একটি নতুন মাত্রা দিল। কেন? কারণ এইখানে মৃতদেহ সৎকারের পাশাপাশি স্মৃতিসৌধ নির্মাণ লক্ষ্য করা গেল, যেটাকে বলা হয় মেগালিথিক বুরিয়াল। গ্রিক ওয়ার্ড মেগা মিন্স বিগ এবং লিথস মিন্স প্রস্তর, অর্থাৎ মৃতদেহ কবরস্থ করে তাকে পাথর দ্বারা বিভিন্ন আকৃতি বা সমাধিস্থ করা হতো। দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।
এবং এই কবরস্থ স্থানটিকে বিভিন্ন পাথর দ্বারা বিভিন্ন আকৃতি দান করা হয়। যেমন বলা হচ্ছে ডলমেন, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। আমরা মেন হিট, একটি নির্দিষ্ট পাথর স্তম্ভকে দাঁড় করিয়ে দেওয়া। ক্রোম রিচ রয়েছে, টপিকল রয়েছে ইত্যাদি। সারা ভারতবর্ষের মধ্যে কেরালা, তামিলনাড়ু, নাগাল্যান্ড প্রভৃতি স্থানে এদের বিস্তার ঘটে। আজকে যে আলোচনাটা আমরা করলাম সেটা প্রাগৈতিহাসিক ভারতের সোশিও ইকোনমিক বিষয়গুলিকে বিশেষভাবে কিন্তু প্রতিফলিত করেছে। আজকে আমরা যদি এই পেপার 2 এ টেকনো ইকোনমিক ফিচার্স অফ মেসোলিথিক অর নিওলিথিক অথবা সোশিও ইকোনমিক ফিচার্স অফ মেসোলিথিক নিওলিথিক প্রশ্নের সম্মুখীন হই, তাহলে এইভাবে যদি আমরা পয়েন্ট ওয়াইজ ইলাবোরেট করতে পারি তাহলে কিন্তু আরো বেশি লেখাটা ওয়েটফুল হবে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমি সিলেক্টেড টপিক অনুযায়ী আরো ভিডিও এরকম বানানোর চেষ্টা করব। সবাই বাড়িতে থেকো এবং সুস্থ থাকার চেষ্টা করো।